যেহেতু তোমাদের রেকর্ডিং অ্যাভেলেবল আছে, তো আমার বিশ্বাস এখন যদি আমি ক্লাসটা শুরু করি আমি প্রপার একটা ম্যান্ডেটে ক্লাসটা নিতে পারবো। আচ্ছা, তার আগে একটু জানিয়ে রাখি, যারা হয়তো আমার ক্লাসে আজকেই নতুন বা হয়তো 3-4 দিন ধরে নতুন আছো, সেটা আমি বলি, আমি তোমাদেরকে গুগল ফর্ম শেয়ার করেছিলাম। তো ওই গুগল ফর্মে অ্যাকচুয়ালি হোয়াট আই ডিড, তো সেই গুগল ফর্মে হোয়াট আই ডিড অ্যাকচুয়ালি যে আমি তোমাদের কাছে জানতে চাচ্ছিলাম তোমাদের কোন টপিক গুলো নিয়ে আসলে বেশি প্রবলেম হয়। তো সেসব টপিক প্রবলেম ওয়াইজ আমি আসলে যাচ্ছি, হয়তো খেয়াল করেছো ব্যাপারটা। তো আগের ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বের একটা ম্যারাথন ক্লাস করেছিলাম। বি মাইন্ডফুল অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে এই ক্লাসটা আসলে কেন আমি নিচ্ছি, কারণ তোমাদের এটা ইনস্ট্যান্ট প্রবলেম সলভিং, ঠিক আছে? যে আমার যেটা মনে হয় যে তুমি ক্লাসে, মানে পার্টিকুলারলি একটা ক্লাসে কিভাবে ওই টপিকটাকে ভালোভাবে বুঝতে পারো, সেই জিনিসটা আমি মূলত চাচ্ছি এবং সেটা নিয়ে আমি কাজ করছি। তো আগের দিন আমি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কাজ করেছি, আজকে আমি তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা তোমরা সেকেন্ড হাইয়েস্ট পোল, যেটা সবচেয়ে বেশি ভোট পেয়েছে, সেই টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে কাজ করবো, ঠিক আছে? তো আমাকে একটু জানাও তো যে ইজ দ্য স্ক্রিন ভিজিবল অন? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ওকে। হুম, তো যদি আমি আগাই সেক্ষেত্রে তো টপিকটা হচ্ছে কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন এইটা কেন টপিকের নাম বা সে ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, তো আমরা প্রত্যেক ক্লাসে আমরা একটা জিনিস বলে আসছি, বাচ্চারা খেয়াল করো, যে একটা সেন্টেন্স, একটা আইডিয়াল সেন্টেন্স হওয়ার ক্ষেত্রে আমার শুরু শুরুতে না হোক, বাট বাক্যে একটা সাবজেক্ট থাকবে, ঠিক আছে? সাবজেক্ট থাকবে, ওয়েট ফর আ সেক, আবার ওয়েট, ওকে। তো সাবজেক্ট থাকবে, এবং আমি একটা জিনিস বলেছি তোমাদের, মেইন ভার্ব কিংবা তোমার মেইন ভার্ব কিংবা অক্সিলারি ভার্ব থাকবে, তাই তো? অক্সিলারি ভার্ব প্লাস তোমার অবজেক্ট থাকতে পারে, আর লাস্টলি এক্সটেনশন থাকতে পারে। এখন খেয়াল করো, আমার যে ভার্বটা, এই ভার্বটা পরিবর্তনযোগ্য। এখন বলতে পারো কেন পরিবর্তনযোগ্য? দেখো, আমরা যে ভার্ব বলি, ভার্ব দেখবে সবসময় অনেক টিচাররা বলে যে ভার্ব মানে কি বলতো, তাই না? ভার্ব হচ্ছে কি, কাজ করে, কাজ করা। এটা দেখো, এই করার যে ব্যাপারটা, এটা আসলে সময় সাপেক্ষ একটা ব্যাপার রয়েছে। অর্থাৎ তোমার টাইম অনুসারে তোমার কিন্তু এই কাজের ধরনটা পরিবর্তন হতে পারে। অর্থাৎ হয় কাজ করা, কিংবা কাজ করেছিল, কিংবা কাজ করবে। বুঝতে পেরেছো? তিনটা টাইম ফ্রেমে আমরা এটাকে ভাবতে পারি। শুধু কি আমরা সময়ের ক্ষেত্রে না, যদি একজন কাজ করে সেক্ষেত্রে কি সিঙ্গুলার ভার্ব, একটা ক্ষেত্রে কি হয় প্লুরাল ভার্ব। তোমরা হয়তো জানো, যেটা নর্মালি আমরা পড়ি, ধরো হি ওয়াক্স, তাই না? হি ওয়াক্স না কেন? কারণ আমরা থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে এস বাই এস যুক্ত করি। কিন্তু যখন আমি বলবো দে, তখন কি, এখন কি আর ওয়াক্স হবে না, তখন ওয়াক হবে। ওয়াক হবে। তো তো এই ব্যাপারটা, এই ব্যাপার আমরা যখন এটা ডিল করব তখন এটাকে সাবজেক্ট হবে। অর্থাৎ তোমার সাবজেক্ট যেরকম হবে, তার সাথে তোমার ভার্বটা সিমিলার হবে। কি হবে বলো তো ভাইয়া? সিমিলার হবে, ঠিক আছে? তো আশা করি আমি ব্যাপারটা ক্লিয়ার। এখন তোমাদের কয়েকটা রুলস আমি আগাই, তবে তার আগে তোমাদের একটা বেসিক রুলস, যেগুলো আসলে অনেক বেশি স্টুডেন্টরা প্রবলেম করে, সেটা আমি আগে দেখিয়ে নিচ্ছি, তারপর আমি তোমাদের ফার্দার প্রত্যেকটা রুলস নিয়ে কাজ করবো। তবে তার আগে একটা জিনিস জেনে রাখো, তোমাদের মূলত আসলে কোন কোন বিষয়গুলো জানতে হবে টু নো বেটার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাই না? তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ার আগে তোমাদের যেই জিনিসগুলো দরকার, যেটা জিনিস, যেটা হয়তো তোমাদের আমি অনেকবার বলে আসছি, যে বাচ্চারা, তুমি যদি তোমার বাক্যের সাবজেক্ট না চিনো, তুমি অনেকাংশে অনেক ক্ষেত্রে তুমি পিছিয়ে পড়বা, ঠিক আছে? এরপর তোমার টেন্স নিয়ে আইডিয়া থাকতে হবে, প্রেজেন্ট ক্লজ নিয়ে আইডিয়া থাকতে হবে, নাউন এন্ড ক্লাসিফিকেশন, যেটা আমি অলরেডি ক্লাস নিয়েছি, ভার্ব এন্ড ক্লাসিফিকেশন ক্লাস নেওয়া হয়েছে, এবং প্রোনাউন এন্ড ক্লাসিফিকেশন। এই প্রত্যেকটা আইটেম তোমার জানতে হবে টু গেট টু নো দ্য রুলস এন্ড রেগুলেশনস বেটার, ঠিক আছে? আচ্ছা, তো লেটস মুভ অন টু আওয়ার ফার্স্ট বেসিক রুল। তবে তার আগে ডেফিনিশন, ঠিক আছে? অর্থাৎ দেখো, যেটা আমি তোমাদেরকে শুরুতেই বলেছি সেটা আমি আবার রিপিট করছি, তোমার মেইন সাবজেক্ট এবং ভার্ব এগ্রি করতে হবে নাম্বারের ক্ষেত্রে। অর্থাৎ ওই যে বললাম হি স্পিক এস যুক্ত হয়েছে,
দে স্পিক, এস যুক্ত হয়নি। এই ব্যাপারগুলো তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো এখানে যে মানে কনফ্লিক্টটা দেখতে পাচ্ছ, ডিসএগ্রিমেন্ট, এই ডিসএগ্রিমেন্টটা থাকবে না, থাকবে না। তোমার সাবজেক্টের সাথে তোমার ভার্বের এগ্রিমেন্ট থাকতে হবে। সেটা কিরকম এগ্রিমেন্ট চলো দেখে আসি। দেখো, এলিভেটর, এলিভেটর বুঝাচ্ছে, আমরা কি জানি, যখন আমরা সিঙ্গুলার পাবো তখন একটা জিনিস খেয়াল করছো না, এটা কি, এটা থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, এটা তোমরা সবাই জানো না, যে থার্ড পারসন সিঙ্গুলার সাথে আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি। কি যুক্ত করি? এস বা ইএস। ঠিক সেভাবে যুক্ত হয়েছে। তবে যখন আমি এলিভেটরস বলবো, এর অধিক, তাই না, তখন আমি এস যুক্ত করেছি না, তখন আমি ভার্বটাকে আর বেস ফর্মেই যুক্ত করি। একটা জিনিস বলে রাখি বাচ্চারা, আমি অনেক সময় দেখবা বলি যে বেস ফর্ম, বেস ফর্ম বলতে আমি বুঝাই এই যে ওয়ার্কটা, এইটা কিন্তু বেস ফর্ম না, এইটা আমার বেস ফর্ম, যেটাকে আমি বলি V1, V1 অর্থাৎ বেস ফর্ম। ঠিক আছে বাচ্চারা, এতক্ষণ পর্যন্ত কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে একটু রেইজ হ্যান্ড করে বা চ্যাট বক্সে তোমরা চাইলে কোয়েশ্চেন করতে পারো। সবাই বুঝতেছো? যদি কোয়েশ্চেন থাকে রেইজ হ্যান্ড করে আমাকে পরে কোয়েশ্চেন করে নিও। আমি তাহলে আগাই, ঠিক আছে? হ্যাঁ, তাসফিয়া বিনতে আজাদ, বলো। ভাইয়া প্রথম সেন্টেন্সটা বুঝাই দিবেন? কোনটা বলো? এইটা? জি। আচ্ছা দেখাচ্ছি, দেখো। খেয়াল করো ভাইয়া, এলিভেটর মানে কি জানো? এলিভেটর মানে জানো? প্রবাবলি, হ্যালো তাসফিয়া, না স্যার। এলিভেটর মানে জানো? না স্যার। এলিভেটর মানে হচ্ছে তোমার লিফট, লিফট তো চিনো? জি। লিফট চিনো? হ্যাঁ, জি। তো লিফট এখানে কয়টা? একটা। তো যখন আমি আমার সাবজেক্টে একটাই আমি হচ্ছে তোমার আইটেম দেখবো, সেটা কি সিঙ্গুলার, তাই না? আমরা জি। কি জানি, যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার পাবো, এখন বলতে হবে এটা কেন থার্ড পারসন, তাই না? দেখো, ফার্স্ট আমি বলি আই, সেকেন্ড পারসন বলে হচ্ছে তোমার ইউ, আর থার্ড পারসন কি জানো? থার্ড পারসন হচ্ছে হি, সি, দে, ইট, এবং যত ধরনের নাউন প্রোনাউন আছে যেটা সাবজেক্টে বসবে সেটাই থার্ড পারসন। সেটা যখন সিঙ্গুলার হবে তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, এস বা ইএস, ঠিক সেভাবেই এখানে যুক্ত হয়েছে। আর এখানে কেন যুক্ত হয় নাই? আপনি একটাই, সে থার্ড পারসন হতে পারে বাট সে প্লুরাল, এই জন্য ভার্বের বেস ফর্ম বসছে। বুঝতে পারছো? জি ভাইয়া। এই জন্য ভার্বের বেস ফর্ম বসছে। হ্যাঁ সুহা, তার মানে হচ্ছে আমার এই মানে দুইটা লাইন মানে দুইটা সেন্টেন্স নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমি কি এই রুলের অন্য একটা সেন্টেন্স নিয়ে কিছু জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ শিওর শিওর, বলো, বল বলো। আমাকে শোনা যাচ্ছে না? হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বলো। মানে ওই সেন্টেন্সটা হচ্ছে যে দ্য কালার অফ হিজ আইজ আর ব্লু, মানে এখানে আর এক জায়গায় ইজ হয়েছে, তাহলে দ্য কালার অফ আচ্ছা, হিজ আইজ এটা কি সিঙ্গুলার শিওর নাকি শিওর শিওর, প্লুরাল? এটা প্লুরাল না? আমি এটা বলতেছি অফ বলতেছি, হিজ এটা আমার আইজ, রুলে আছে। তাহলে আইজটা আচ্ছা, প্লুরাল হবে না? তাহলে এখানে আর হওয়ার কথা না? হ্যাঁ 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 সুহা, এখন আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো সুহা, আই বিলিভ নেটে প্রবলেম হচ্ছে, তোমার শুনতে পাচ্ছ আমার কথা? স্যার। আমি এটা কিছুক্ষণ পরে বুঝাবো, ঠিক আছে? এটা আমার আছে, তো আমি এটা এখন আমি বলে সময়টা নষ্ট করছি না, কিছুক্ষণ পরে আমি তোমাদের এটা বুঝাবো, দাঁড়াও। তো বাচ্চারা, আমরা সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড দেখো ফার্স্ট টুলে আসি, ঠিক আছে? একদম ফার্স্ট টুলে। তো তোমরা রুল ওয়ানে খেয়াল করো, কিছু এক্সপ্রেশন আছে যেই এক্সপ্রেশনের সাথে তোমার সাবজেক্টের কোনো কাজ নাই, মানে সাবজেক্ট সেখানে হ্যাম্পার করে না। তুমি এক্সপ্রেশন গুলো দেখলে সেটা কি করবে তোমরা খেয়াল করো। তো এক্সপ্রেশন গুলো তোমরা আমি তোমাদেরকে স্লাইড দিয়ে দিব, সমস্যা নাই, তোমরা নিয়ে নাও, বাট আপাতত লিখে রাখো। সেটা হচ্ছে টুগেদার উইথ, along with, accompanied by, as well as, ঠিক আছে? সেটা কিভাবে খেয়াল করো? ধরো
এই যে এখন তোমরা তো একটা রুল পড়লা তাই না, আমি তোমাদের কিন্তু শর্টকাট বলি, ঠিক আছে? এই শর্টকাটটা জীবনভর মনে রাখবা। যখনই তুমি সাবজেক্টে দেখবা, আমার মনে হয় এটা এখানে নেই বলে আমি তোমাদেরকে একটা ফাঁকা খাতায় যেটা হচ্ছে সুহার প্রশ্ন, সুহা যে প্রশ্ন করছে ওই প্রশ্নের উত্তরটাই আমি দিচ্ছি, ঠিক আছে? এই দেখো, তো রুল, আমার 1 নম্বরের শর্টকাটটা কি খেয়াল করো। শর্টকাটটা হচ্ছে ভাইয়া, তুমি যখনই তোমার সাবজেক্টে একটা প্রিপোজিশন দেখবা বা প্রিপোজিশনাল ফ্রেজ দেখবা, যখনই প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ দেখবা, সেই প্রিপোজিশনের আগে যে নাউনটা, তোমরা জানো যে প্রিপোজিশনের পর সবসময় আরেকটা নাউন থাকবে তাই না? তো সেই নাউনটাকে তুমি আর কনসিডার করবে না, তুমি এই নাউনটাকে কনসিডার করবে। এখন তোমরা যদি উদাহরণ চাও, তুমি উদাহরণটা তোমার কাছে জিজ্ঞেস করছি, তোমরা তোমার উদাহরণটা বলো তো আপু। হ্যাঁ তো সুহা তুমি আছো, যদি না থাকো না দ্য যতদূর মনে কালার পড়ে আমি অফ তোমাদের, হ্যাঁ, দ্য কালার দ্য কালার অফ হিজ অফ। আইজ। এখন দেখো বাচ্চারা, সুহা একটা প্রশ্ন আছে যে ভাইয়া এখানে আমি তো জানি যে আইজ হচ্ছে আপনার এস বাই এস যুক্ত হয়েছে, তার মানে প্লুরাল, তাহলে এখানে কেন ইজ হয়েছে, কেন হয়নি? বাচ্চারা মনোযোগ দাও, একদম মনোযোগ দাও। প্রথম কথা যেটা আমি তোমাদেরকে বলছি, যে জিনিসটা তোমার লাগবে সাবজেক্ট চেনা। এই বাক্যের ক্ষেত্রে তোমরা অনেকে আমি জানি এটা বলবা যে ভাইয়া সাবজেক্ট না কালার, না, সাবজেক্ট না, কারণ সাবজেক্ট হচ্ছে এই পুরোটা হচ্ছে আমার বাক্যের সাবজেক্ট। ক্লিয়ার? এখন এই সাবজেক্ট তো বুঝলাম, এই সাবজেক্টের মধ্যে এই যে পার্টটা, এটার একটা সুন্দর নাম আছে, এই পার্টটার নাম হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এখন বলতে পারো কেন প্রিপোজিশনাল ফ্রেজ জিনিসটা মনে করে দেখো। ফ্রেজ বলতে বলেছিলাম সেটা হচ্ছে দুই বা ততোধিক শব্দ যখন একটা পার্টিকুলার মিনিং বোঝায়। এখানে দেখো 3টা শব্দ আছে এবং এখানে একটা প্রিপোজিশন আছে, খেয়াল করছো? অফ কিন্তু একটা প্রিপোজিশন। একটু অন্য কালার দিয়ে আঁকাই তাহলে হয়তো বুঝতে পারবা। এই যে এই অফটা হচ্ছে তোমার প্রিপোজিশন। তো আমি যেটা বললাম ভাইয়া, আমরা মনে করে দেখো, এখানে দুটো নাউন, দ্য কালার একটা নাউন এবং আইজ এটাও একটা নাউন। প্রিপোজিশন থাকলে কি করতে হবে? এর নাউনটাকে তুমি সাবজেক্ট করবা, ওটার সাথে ভার্বটা এগ্রি করবা। তো এই জন্য যেহেতু তোমার দ্য কালার, বুঝলাম না এখানে আওয়াজ কি করতেছো? স্যার শোনা যাচ্ছে না। দাঁড়ান স্যার একটু, লামিয়া আপু আপনি আনমিউট করেন, আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে। যাই হোক বাচ্চারা এখন শোনো, যেটা বলতেছেন আমারও বলি। যেহেতু এখানে দুটো নাউন আছে, তুমি ধরে নিবা এইটাকে, এটাই তোমার বাক্যের মেন সাবজেক্ট। কেন? কারণ প্রিপোজিশনের আগে বসছে। তোমার এই যে পার্টটা, এটাও কিন্তু একটা নাউন, এবং তোমরা হয়তো এটাও জানো এটা একটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, কারণ নাউনের আগে বসছে, তাই না? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। বাট এই যে নাউনটা সুহা, এটা কাজ করবে না, এটাকে তুমি ধরবা না, তুমি ধরবা দ্য কালারকে, এবং দ্য কালার যেহেতু সিঙ্গুলার এই জন্য এখানে ব্যবহার করা হয়েছে ইজ। আপু তুমি কি বুঝতে পারছো? সুহা, হ্যালো। আচ্ছা সুহার প্রবাবলি নেট কানেকশন। বাচ্চারা বাকিরা কি বুঝতে পেরেছো? না থাকলে আমাকে কোনো কোয়েশ্চেন করো চ্যাট বক্সে, অথবা তোমরা হ্যান্ড রেজ করে তারপর আমাকে করতে পারো। সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা আমি কোনো হ্যান্ড রেজ দেখছি না, তার মানে অবশ্যই বুঝতে পেরেছো, সমস্যা নেই। তাহলে এই রুলটা মনে রাখবে বাচ্চারা, আমি যেটা তোমাদেরকে বললাম, তুমি যখন তোমার বাক্যের সাবজেক্টে যখনই একটা প্রিপোজিশন দেখবা, সেই প্রিপোজিশনের আগের নাউনটাকে তুমি বুঝাবা। ক্লিয়ার? ওকে। ফাতিহা তুমি কোন পার্টটা বুঝো নাই আপু বলো তো?
স্যার যে আইস যে নাউন লেখছেন এভরিথিং লাইক অ্যাডজেক্টিভ লিখছেন যে ওইটা। এটা একটু কষ্ট করে ভাই আমার অ্যাডজেক্টিভের ক্লাসটা দেখতে হবে, অ্যাডজেক্টিভ না, প্রোনাউনের ক্লাসে। বুঝতে পারছো? সেটা আমার একটু ওই ক্লাসটা দেখে নিতে হবে আপু, না হলে এটা আমি আবার বুঝাতে পারবো না। এই জন্য আমি বলি সবসময় যে আমার আগের ক্লাসগুলো সবসময় ফলো করবা। আমি আগের ক্লাসে এটা বলেছি, তারপর যদি আমার সময় হয় তুমি আমি আবার জানাই দিই। এখন এইটাই আসো, ঠিক আছে? এখন ফাতিহা যেহেতু প্রশ্নটা করছোই, আমি তোমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি, খেয়াল করো। যখনই তোমার একটা নাউনের আগে একটা প্রোনাউন বসবে, সেই প্রোনাউনটা হিস তো প্রোনাউন সবাই জানোই, এই প্রোনাউনটা তখন আর প্রোনাউন থেকে থাকে না, তখন এটাকে হয় প্রোনামিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। যারা আমার এই ক্লাসগুলো করছো হয়তো এটা মনে আছে কিনা আমি জানি না, নাউনের আগে ডিরেক্টলি নাউনের আগে প্রোনাউন বসছে, প্রোনামিনাল অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এখন খেয়াল করো এই বাক্যটার ক্ষেত্রে কি হয়েছে। আচ্ছা, তার আগে আমি তোমাদের একজন একটা প্রশ্ন করতে চাচ্ছি। প্রশ্নটা করবো কাকে? আচ্ছা, তাকরিম আছো ক্লাসে? তাকরিম, হ্যালো তাকরিম, জি স্যার। হ্যালো তাকরিম। আমাকে এই প্রশ্নটার উত্তর দাও ভাইয়া, এই বাক্যে সাবজেক্ট কোনটা বলো তো? এই যে স্যার তোমার স্ক্রিনে দ্য যে ম্যান। শুধু কি দা ম্যান সাবজেক্ট? কেন ভাইয়া তোমার এটা কেন মনে হচ্ছে যে শুধু দা ম্যান দ্য সাবজেক্ট, বাকিগুলো না? ব্যাগটা দাও স্যার তোমার। কারণ এখানে ম্যানকে বুঝাচ্ছে। আচ্ছা, যদি ম্যানকে বুঝায় মানলাম, আমি ম্যানকে ধরো বুঝাইলো, এটা কি তাইলে? এই যে অ্যালং উইথ হিজ ডটার, এটা কি তাইলে? তোমার কি মনে হয় এটা কি তাহলে, এটা বাক্যের কি হবে? ভার্ব। হ্যালো জি স্যার। হ্যালো, আমি ধরে নিলাম তোমার কথাটাই মেনে নিলাম যে আমার বাক্যে দা ম্যানটাই সাবজেক্ট, ঠিক আছে? তাহলে এই যে অ্যালং উইথ হিজ ডটার্স বলে যে একটা ব্যাপার আছে, এইটা কি তাইলে? স্যার এটা তো স্যার এটাতে দেখো তোমার, এই যে দেখো আমি ক্লাসের শুরুতে একটা কথা বলছিলাম, স্যার এটা এই যে প্রিপোজিশনাল ফ্রেজ না? দাঁড়া দাঁড়া, বলতেছি তোমার, একবার জিজ্ঞেস করে দাঁড়াও, ওকে আমি বুঝাইনি। এই যে দেখো তোমার, এখানে আমি একটা জিনিস বুঝাইছি, এটা এটা কি দেখছো তুমি তাকরিম? জি। এই যে লাল জি স্যার। অংশটা দেখছো, এটা এখানে এটা কি বুঝাইছি বলো তো? স্যার এখানে হচ্ছে একটা বাক্যে হ্যাঁ, একটা বাক্যে কি? প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে না, আমি এটা বলি না যে একটা বাক্যে সবসময় প্রথমে সাবজেক্ট থাকে, একটা আদর্শ বাক্যে, একটা আইডিয়াল সেন্টেন্সে বাক্যের শুরুতে সাবজেক্ট থাকে, তারপর কি থাকে? জি স্যার, তারপর কি থাকে? তারপরে থাকবে একটা ভার্ব। এখন বুঝছো? এখন আমাকে বলো এই বাক্যের সাবজেক্ট যদি নামায়ন হয়, এর পরের অংশটা কি তাই? ভার্ব। ভার্ব। আচ্ছা দেখো ভাইয়া, এই বাক্যটার এই পুরো অংশটাই সাবজেক্ট। আর তুমি যেটাতে ভার্ব বলতেছো সেটা আসলে ভার্ব না, ভার্ব হচ্ছে এই যে এই পার্ট। ক্লিয়ার ভাইয়া? জি বুঝতে স্যার, পারছো? বুঝছি আচ্ছা, এখন বুঝছি। এখন বুঝতে হবে না কেন এটা, সেটা একটা প্রশ্ন আছে না যে কেন এটা হবে। ভাইয়া দেখো, তোমার ভার্বের গে যা থাকবে সেটা সাবজেক্টের অংশ হবে। দেখো তুমি যদি এই বাক্যটাকে বাংলা করো, দ্য ম্যান অ্যালং উইথ হিজ ডটার গোজ টু দা ইংলিশ সেন্টারে, তার মানে কি দেখো, একটা লোক আর মেয়েদেরকে নিয়ে ইংলিশ সেন্টারে প্রতিদিন যায়। এখানে কিন্তু শুধু লোকের কাহিনী বলা হচ্ছে। শুধু কি লোক যায়? লোক কিন্তু যায় না, না স্যার। লোক তার মেয়েদের সবাইকে নিয়ে যায়। এই জন্য যে কাজটা মানে একটা বাক্যে ভার্ব যে করে বা যার দ্বারা করা হয় সে হচ্ছে সাবজেক্ট। এখন ম্যান তো শুধু একা করে না, তাই না? এই জন্য না। পুরোটাই সাবজেক্ট। ক্লিয়ার তুমি? জি স্যার, বুঝছি। এখন খেয়াল করো বাচ্চারা, এখানে যে ব্যাপারটা হয়েছে অ্যালং উইথ, এই যে উইথ, উইথ একটা প্রিপোজিশন, উইথ একটা প্রিপোজিশন। আমরা কি করবো, প্রিপোজিশনের আগের নাউনটাকে এগ্রি করাবো। এই যে ম্যান আছে, খেয়াল করছো? তাই এখানে ডট থাকুক তাই এখানে এস বাই এস যুক্ত হয়েছে, কারণ দা ম্যান হচ্ছে সিঙ্গুলার। ফাতিহা মাহমুদ, তুমি তোমার প্রশ্নের উত্তর পাইছো কেন হিজটা প্রোনাউন অ্যাডজেক্টিভ? জি স্যার।
আচ্ছা ঠিক আছে, ওকে। তার মানে ভাইয়া এখানে তোমরা যে জায়গাটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমরা এখানে 100টা রুল পাবা, বাট একটা জিনিস মনে রাখবা, তুমি যদি বাক্যের সাবজেক্ট চিনতে পারো এবং ওই বাক্যের সাবজেক্টে তুমি যদি প্রিপোজিশনাল ফ্রেজ দেখো, মাথায় রাখবা প্রিপোজিশনাল ফ্রেজের গেটটাকে আমি ধরে নিব। যদিও কিছু এক্সেপশন আছে, বাট আমি এক্সেপশন পড়িয়ে দিব, প্যারা নাই। তারপর তো এটা জেনে রাখো। হ্যাঁ, একজন রেজ হ্যান্ড করছো, সাজিয়া তানজিম খুব সম্ভব। হ্যাঁ, সাদিয়া তানজিম, দুঃখিত। বলো, হ্যাঁ বলো আপু। স্যার এখানে আপনি বলছেন অ্যালং এর প্রিপোজিশনাল ফ্রেজ, আবার উইথ কে বললেন প্রিপোজিশন, তো উইথ কে যদি আমরা আলাদা প্রিপোজিশন ধরি তাহলে তখন অ্যালং কি হয়? আমি বলি ফ্রেজ কোনটা, আমি তোমাকে বলি ফ্রেজ হচ্ছে এই পুরোটা, বুঝতে পারছো? এই যে বক্স রাখছি না, এটাই ফ্রেজ, মানে প্রিপোজিশনাল ফ্রেজ বলো আর যে ফ্রেজই বলো, এটাই ফ্রেজ। তুমি কি বুঝতে পারছো? জি স্যার। হ্যালো, তো এটা ফ্রেজ। এবং আমি যেটা তোমাদেরকে মাত্র বললাম যে ফ্রেজ বা প্রিপোজিশনাল ফ্রেজ বা প্রিপোজিশন থাকলে আগেরটাকে আমরা এগ্রি করবো, কি করবো? আগেরটাকে এগ্রি করবো। ক্লিয়ার? বুঝতে পারছি? এই রুলটা মনে রাখবা, ঠিক আছে? আর যা মনে না রাখো, এই রুলটা মনে রাখবা যে ভাইয়া বলছিল যে প্রিপোজিশনাল ফ্রেজ পাইলে একটা সাবজেক্টে প্রিপোজিশনের আগেরটাকে আমি সাবজেক্টটাকে এগ্রি করাবো। আমি ডটার্স আমি দেখবো না, আমি ম্যান যেহেতু প্রিপোজিশনাল ফ্রেজ বা প্রিপোজিশনের আগে আছে, এই জন্য আমি সেটাকে আমার মেইন সাবজেক্ট ধরে ওটার সাথে ভার্বটাকে এগ্রি করাবো। ক্লিয়ার? ওকে। ওই যে দেখো আমি অলরেডি এটা মাত্র আসলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ও এখন বলতে পারো যে স্যার অ্যাডজেক্টিভ ফ্রেজও তো এটা হইতে পারে, আমি সেটা তোমাদের ফ্রেজের ক্লাসে পড়াই দিব, ওটা আপাতত এটা জেনে রাখো, ঠিক আছে? আচ্ছা, কয়েকটা এক্সাম্পলস আসে, চলো এইটা খেয়াল করো। এটা আমি একটু তোমাদের কাউকে দিয়েই সলভ করাবো, একটা প্রশ্ন আসছে, সেই প্রশ্নটা আমি তোমাদের একজনকে দিয়েই সলভ করাবো, ঠিক আছে? ওকে। আশফা মির্জা রাহি আছো? আশফা? জি স্যার। ওকে স্যার, আপনার স্ক্রিনে একটা সেন্টেন্স আছে, একটু কাইন্ডলি রিড আউট করবেন? হ্যালো, হ্যালো আশফা, তুমি একটু সেন্টেন্সটা রিড আউট করবা? হ্যালো। জি স্যার। হ্যাঁ পড়ো। Living expense in this country as well as in many others be at an all-time high. আচ্ছা, তোমার কি মনে হয় এটা প্রশ্নের উত্তরটা কি হবে জানো? Uh, উম, অন্য কেউ বাচ্চারা ফ্লোর ইজ ওপেন, রেজ হ্যান্ড করো, আমি তোমাকে সুযোগটা দেবো। এনিওয়ান? হ্যাঁ, সবার আগে হ্যান্ড রেজ করেছো নিহা। নিহা বলো আপু। স্যার আর হবে, কেন আর? যেহেতু লিভিং এক্সপেন্সেস এটা প্লুরাল। আচ্ছা, তুমি বলতেছো আর, কেন? কারণ হচ্ছে তোমার লিভিং এক্সপ্রেশন পুরো তাই, তাই না? উত্তরটা নিচ্ছি, একটু বাকিদের কাছ থেকে শুনে আসি। হ্যাঁ সুহা বলো। স্যার এখানে সাবজেক্টটা হচ্ছে মেনি আদার্স, তো মেনি আদার্স হচ্ছে প্লুরাল, তো এটা আর হবে। আচ্ছা, ধরো তোমার কথাটা আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম যে আমার এইটুকু সাবজেক্ট, তুমি বলতেছো যে ভাইয়া আমার বাক্যের সাবজেক্ট হচ্ছে এইটুকু, তাই তো? তাহলে আমারে বলো তুমি যে এই পার্টটা কি, তাহলে এই যে এত বড় যে একটা অংশ, এটা কি তাইলে? এটা তো অবশ্যই বাক্যের কোনো না কোনো একটা অংশ হবে, বলো তো এটা কি তাহলে? হ্যালো। স্যার জানি না। না মানে না জানা তো দোষের না, বাট কথা হচ্ছে তুমি যেহেতু মেনি আদার্স কে সাবজেক্ট বলছো, তাহলে তো অবশ্যই মানে বুঝলাম। আচ্ছা যাও, তোমার কথাটা মেনে নিলাম, তুমি বাক্যের ভাগ কোনটা সেটা বলো তো, মেইন ভার্ব। স্যার এখানে মানে বি যেটা হবে, মানে বি জায়গায় আমরা যে মানে ভার্বটা আর, বসাবো। হ্যাঁ হ্যাঁ, এটা মেইন ভার্ব তাই না? শর্টকাট মনে রাখো, এটা সবসময় প্রযোজ্য নাও হতে পারে, বাট মনে রাখবা মেইন ভার্বের আগে যা থাকে সাধারণত সবগুলোই সাবজেক্ট। বুঝতে তার পারছো? মানে পুরোটাই, আবার বলো, বুঝি নাকি? মানে পুরোটাই হচ্ছে সাবজেক্ট ওইটা।
হ্যাঁ এইটাই, তোমাকে আমি যেটা বুঝতে চাইছি এইটাই, যে পুরোটাই সাবজেক্ট, শুধু মেনি আদার সাবজেক্ট না, পুরোটাই সাবজেক্ট। এখন তুমি কোন নাউন ধরবা সেটা তোমার ব্যাপার, তুমি কি লিভিং এক্সপেরিয়েন্সেস টার নাউন ধরবা নাকি মেনি আদার্স টা ধরবা নাকি তুমি কান্ট্রিকে ধরবা সেটা তোমার ব্যাপার, বুঝছো? আচ্ছা, আরেকজন রেজন করছে, তার কাছ থেকে শুনে আসি। চ্যাট বক্সে অনেকে দেখছি অ্যান্সার লিখতেছো, ফাইন। কে জানি রেজন করলা, ওয়েট। হ্যাঁ, অর্ণব দাস বলো। অর্ণব দাস, হ্যালো। সাদিয়া তানজিন বলো। স্যার এটা ইজ হবে, কারণ এক্সপেন্সেস বলতে তো মানি, মানে অনেক টাকা বুঝাইছে, খরচ বুঝাইছে। তো আমরা তো যদি মানির সাথে কম্পেয়ার করি, মানিকে তো আমরা সিঙ্গুলার ধরি, তাহলে এটাকেও যদি ওইভাবে সিঙ্গুলার ধরি তাহলে ইজি। বুঝলাম, লজিক ঠিক আছে, বাট এটা আর হবে আপনি, ঠিক আছে? এক্সপেন্সেস এর বাংলাটা জানো, তাহলে তুমি এটার উত্তর পেয়ে যাবা, যদি তোমার লজিক ঠিক আছে। খরচ এক্সপেন্সেস এর বাংলাটা বুঝায় বলো তো। না যে না লিভিং না, মানে জীবন। খরচবাদী। না না, তুমি কি বাংলাটা শুনছো? খরচবাদী বা খরচবাদী না, আসলে খরচ, ওই যে কি বলে, দৈনন্দিন জীবনের খরচ খরচ সমূহ, খরচ সমূহ না, তাই তো, শুধু খরচ না। হ্যালো, জি লিভিং স্যার। এক্সপেন্স মানে দৈনন্দিন জীবনের খরচ, লিভিং এক্সপেন্সেস মানে তো দৈনন্দিন জীবনের খরচ না, দৈনন্দিন জীবনের খরচের সমূহ, খরচ সমূহ বা কি একটা শব্দ আছে খরচবাদী, যাই হোক। তুমি কি উত্তর পাইছো? স্যার ওকে, এটা মনে রাখবা। সব যে এক্সপেন্সেস দেখে মানি দেখছো তার মানে ওটা সাবজেক্টে সিঙ্গুলার হবে না, এরকম না। এটা মাথায় রাখবা, ঠিক আছে? তুমি এভাবে চিন্তা করবা বাংলাটা কি, কারণ দেখবা মানির মূল বাংলাটা কি বলতো, টাকা পয়সা, অর্থ, বুঝছো? এবার মনে রাখবা, ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা, এই যে রুলটা, এটা আমি স্লাইডে দিয়ে দিয়েছি, যেটা আমি তোমাদেরকে বারবার এখন বুঝাচ্ছিলাম, আবারও ইংরেজিতে আবার বলে রাখছি। when main subject is attached with prepositional phrase, then verb will be agreed as per the person and number of the previous subject of that preposition, ঠিক আছে? সেটা মনে রাখবে, ওকে? এই স্লাইডটা আমি তোমাদের দিয়ে দিব। যেমন দেখো, এটা আরেকটা প্রশ্ন আসছে, আমি প্রশ্ন দুটো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে a basket of apples, দেখো যদিও এখানে অ্যাপলস আছে, বাট অফের আগে কি আবাসকের, আবাসকের সিঙ্গুলার, তাই এখানে হ্যাজ যুক্ত হয়েছে, এখানে হ্যাভ হয় নাই, ক্লিয়ার? ওয়ান অফ দ্য স্টুডেন্ট, অফের আগে কি ওয়ান, তাই স্টুডেন্ট আছে, যদিও এখানে স্টুডেন্টই আছে টেকনিক্যালি, সো এটা ইজি, ক্লিয়ার? তো এই এক্সাম্পলস গুলো মনে রাখবা। এখন বাচ্চারা আমি তোমাদেরকে, আচ্ছা, এই সাইডে যাওয়ার আগে তোমাদের আগের রুল নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? একজন জিজ্ঞেস করছে, স্যার এই সেন্টেন্সের মানে কি? তনিমা, কোন সেন্টেন্সটা আপু? স্যার ওই যে একটা হ্যালো, সেন্টেন্স এইমাত্র কোনটা? যে না স্যার এর আগেরটা কোনটা? এর আগেরটা এইটা এইটা জি স্যার। আমাদের দেশের জীবন মানের খরচ আরো অনেক কিছুর সাথে সব সময় বেশি থাকে, বুঝছো? জি স্যার বুঝছি। হ্যাঁ, এখন একটু আমাকে কোয়েশ্চেন করতে থাকো, আমি এইটা না কোয়েশ্চেন না বোঝানো পর্যন্ত আমি মনে হয় যেতে পারবো না, ঠিক আছে? ওকে, সবাই কি বুঝছো? কারো কোনো কোয়েশ্চেন আছে রেইজ হ্যান্ড করতে পারো, রেইজ হ্যান্ড অপশন দেখতেছি। হ্যাঁ, শুভা বলো। স্যার আপনি কি মানে ওই সেন্টেন্সটাতে মানে দয়া করে একটু আবার যেতে পারবেন? তুমি স্লাইড পেয়ে যাবা, তো আমি আসলে মনে করতেছি না যে এখন লেখার দেখে জন্য সময় না, নষ্ট করা ঠিক হবে। জন্য না স্যার, এখানে মানে কোয়েশ্চেন আছে? জি, আচ্ছা, কোন সেন্টেন্স দাঁড়াও দেখাও। যে লিভিং এইটা? এক্সপেন্সেস ও ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, sure, sure. বলো। স্যার আপনি বলছেন যে লিভিং এক্সপেন্সেস মানে ইন দিস কান্ট্রি, এইটাকে আমরা সাবজেক্ট ধরে অথবা মেনি আদার্স কে সাবজেক্ট ধরে
মানে করতে হবে, তাহলে মানে আমরা হচ্ছে ওই অনুসারে ভার্বটাকে মানে কোন নাম্বার হবে ওইটা নির্ধারণ করব। তাহলে এর যদি আলাদা আলাদা নাম্বারের হয় তাহলে ভার্বটা কোন নাম্বারের হবে? ভালো প্রশ্ন। শোনো, এখন খেয়াল করো। প্রথম কথা, তোমার এই কনসেপ্টটা চেঞ্জ করো। আমি তোমাকে কনসেপ্টটা দিয়ে দিচ্ছি, শোনো। আমি সাবজেক্ট ধরি না আমার এই বাক্যে, এর আগে তুমি যাই দেখতেছো না পুরোটাই সাবজেক্ট। আমি ধরি কি জানো? আমি ধরি নাউন। যে আমার যে ভার্বটা, এই ভার্বটা আমি কোন নাউনের সাথে এগ্রি করাবো। কথা বুঝতে পারছো? আমরা কিন্তু ভার্বটাকে অবশ্যই সাবজেক্টের সাথে এগ্রি করাই, কিন্তু আমার সাবজেক্টে যদি নাউন দুটো থাকে, আমি কোন নাউনের সাথে এগ্রি করাবো, দ্যাট ইজ হোয়াট আই এম টিচিং। আজকে আমি তোমাদের যেটা শিখাচ্ছি, বুঝতে পারছো তুমি? এখন বলতে পারো যে স্যার, নাউন বলতে কি বুঝেছি? যেমন দেখো, এক্সপেন্সেস এটা একটা নাউন, আদার্স নাউন, আর এখানে অনেকগুলো নাউন আছে, দেখতেই পাচ্ছ, কান্ট্রি আছে। তো আমি আসলে কোন নাউনটার সাথে আমি আমার ভার্বটাকে এগ্রি করাবো, দ্যাট ইজ হোয়াট আই এম প্লেইং। বুঝতে পারছো? তাহলে কোনটার সাথে করাবো? ভালো প্রশ্ন, কোনটার সাথে করবো, তাই না? এটাই তো মাত্র আমি তোমাকে রুলে পড়াইলাম, যে প্রিপোজিশনের আগে যেটা থাকবে সেটা। সেটা আচ্ছা। প্রিপোজিশনের আগে, মানে যদি প্রিপোজিশন থাকে তাহলে প্রিপোজিশনের আগেরটা ধরবা। জি স্যার, ধন্যবাদ। বুঝছো? দ্যাট ইজ দ্য রিজন আমি মেনি মেনি আদার্স ধরি নাই, আমি লিভিং এক্সপ্রেশন করছি। ক্লিয়ার? ওকে। এখন বাচ্চারা আসো, তোমরা আমি জানি না কেমিস্ট্রি মানে রসায়ন পড়ছো কিনা, 8-9 যেহেতু রসায়ন নাই, বাট দেখবা রসায়নে আমরা কিছু এক্সেপশন পড়ি। বুঝছো? এক্সেপশন কিরকম? যেমন ধরো, ঠিক আছে আমি একটা রুল তোমাদের পড়াইছি যে প্রিপোজিশনের আগে থাকলে ওইটা ধরে নাউন এগ্রি করাবা, বাট এখানে আমি সে কাজটা করব না। কেন করবো না সেই জিনিসটা আমি তোমাদের কাছে বুঝাই দেবো, ঠিক আছে? খুব সম্ভবত বুঝাইছি কিনা আমি জানি না, যাই হোক। আচ্ছা, খেয়াল করো, এই যে বাক্য, এই সেন্টেন্সটা তোমরা পরে লিখে নিও, খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স, কিন্তু একটা জিনিস যেটা পড়ানো সেটা পড়াই, ঠিক আছে? যেটা বললাম, ডোন্ট মেমোরাইজ রাদার আন্ডারস্ট্যান্ড, আমি কি বুঝাচ্ছি দেখো। এই বাক্যে তোমার একটা ছোট্ট কারেকশন, সেটা রিলেটিভ প্রোনাউন এইটা না, রিলেটিভ হচ্ছে এইটা, ঠিক আছে? আমার রিলেটিভ প্রোনাউন যখন থাকবে একটা বাক্যে, আমি সেটা আছে, আমি তোমাদেরকে এটা ঠিক করে দিই, ঠিক না দিলে প্রবাবলি তোমরা ভুল স্লাইডই পাবা, আমি তোমাদেরকে এটা ঠিক করে দিই, একটু কষ্ট করে। হ্যাঁ, তো এইটা এখানে যাবে আর এইটা এখানে যাবে। তো বাচ্চারা তোমরা একটু মনে করে দেখবা, আমি তোমাদের যখন প্রোনাউন পড়াইছিলাম তখন তোমাদের ওই রিলেটিভ প্রোনাউন জিনিসটা পড়াই নাই, বাট পরে মনে হয় হয়তো আলোচনা করছিলাম, এখন আবার আলোচনা করতেছি, মনোযোগ দিয়ে শুনি। রিলেটিভ প্রোনাউন হচ্ছে যখন WH ওয়ার্ড, where, when, why, who, whose, whom, এগুলো যখন বাক্যের মাঝখানে বসবে তখন ওটাকে আমি রিলেটিভ প্রোনাউন ধরবো। তার মানে বুঝতেই পারছো যে WH যে হু যেটা, এটা আসলে একটা প্রোনাউন। এখন তুমি তোমার বাক্যে যখনই রিলেটিভ প্রোনাউন পাবা, আর আগের অ্যান্টিসিডেন্ট ওয়াইজ তুমি ভার্বটাকে এগ্রি করবা। অ্যান্টিসিডেন্ট বলতে প্রোনাউন বুঝাইছি। এখন খেয়াল করে এই বাক্যটা, শি ইজ ওয়ান অফ ইউ, সে, এটা কিন্তু হু এর পর ইজ হওয়ার কথা না, যে শি ইজ আমরা তো জানি শি ইজ হয়, শি তো আর হয় না। এখানে যেটা হয়েছে ভাই, যেহেতু রিলেটিভ প্রোনাউন আছে, গে আমার যে জিনিসটা আছে এটার সাথে আমার ভার্বটাকে আমি এগ্রি করাইছি। খেয়াল করো, এখানে কিন্তু একটা প্রিপোজিশনও আছে, খেয়াল করছো? কিন্তু আমি কিন্তু এখানে প্রিপোজিশনের আগের নাউনটারে ধরি নাই, এখানে কিন্তু আরই হয়েছে, এখানে যদিও ওয়ান ছিল আর হয়েছে। কেন? কারণ ভাই এখানে একটা রিলেটিভ প্রোনাউন আছে। মনে থাকবে সবাই? তো তোমার যদি এই রুলটা মনে নাও থাকে, জাস্ট এই সেন্টেন্সটা মুখস্থ করে যাবা, ইট উইল অলসো হেল্প ইউ। যে পারাবি ভাই বলেছিল যে তোমার রিলেটিভ প্রোনাউন থাকলে, WH ওয়ার্ড যদি বাক্যের মাঝখানে থাকে, আমি তার এর একদম ইমিডিয়েট আগের নাউনটাকে ধরে বা প্রোনাউনটাকে ধরে আমি ভার্বটা এগ্রি করাবো। ক্লিয়ার? তো হয়তো তোমরা বুঝতে পারছো। ভাইয়া আরেকবার বলবেন? কোন পার্টটা বুঝো নাই আপু?
ওই যে WS WH এর এখান দিয়ে তুমি জাস্ট এভাবে মনে রাখবা, বাক্যে WH ওয়ার্ড তুমি যখন বাক্যের মাঝখানে দেখবে, এখন বলতে হবে ভাই বাক্যের মাঝখানে কেন, শুরুতে হয় না ভাইয়া? WH ওয়ার্ড সবসময় আমরা শুরুতে দেখি, রেয়ার কেস আমরা বাক্যের শেষে দেখছি, শেষে নাই। যখনই তুমি WH ওয়ার্ড বাক্যের মাঝখানে দেখবা, ধরে নিবা ওটা একটা রিলেটিভ প্রোনাউন। ধরো অনেক সময় আমরা বলি না, যে কিনা ওই দিন দোকানে গেছিলাম, এই যে আমি বললাম এটা আমি, যে কিনা, এই যে কিনা, এটা হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন। বুঝতে পারছো? ভাই ওই যে এখানে subject আর কেন হয়েছে যে অফ তো একটা প্রিপজিশন ভাইয়া, আমরা জানি। মানে রিলেটিভ প্রোনাউন থাকলে তার আগের প্রোনাউন ওয়াইজ তুমি ভার্বটাকে অ্যাগ্রি করবা। ইউ কখনো ইজ হয়? ইউ তো আর হয়, তাই না? এই জন্য এখানে আর হয়েছে। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে। তো বাচ্চারা আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে তোমার এই সেন্টেন্সটা খেয়াল করো, এখানেও প্রিপোজিশন আছে, এর আগে নাউন আছে, বাট আমরা কিন্তু এখানে হ্যাভ ইউজ করছি, খেয়াল করছো? মনে রাখবা বাচ্চারা, যখনই আমার নান অফ, এই নানটা হচ্ছে তোমার ইনডেফিনিট প্রোনাউন, ঠিক আছে? তো এরকম ইনডেফিনিট প্রোনাউন যখন দেখবা, তুমি এইটার উপর খেয়াল রাখবা, কারণ বুঝতেই পারতো এখানে নান বলতে নো ওয়ান বুঝাচ্ছে, এখানে তো কোনো নাউন নাই, তাই না? তো তুমি এই স্টুডেন্টসটা, এখানে যে নাউনটা থাকবে সেটা কোন ফর্মে আছে ওটার উপর বেসিস করে তুমি ভার্বটাকে এগ্রি করবা। যেহেতু এখানে স্টুডেন্টস আছে, এখানে হ্যাভ হবে, যেটা কিনা আমার রুলের বিপরীত, তাই না? এই জন্য এটাকে আমি এক্সেপশন হিসেবে পড়ে নিয়েছি। তোমরা এভাবে মনে রাখবা, যখনই তুমি ইনডেফিনিট প্রোনাউন দেখবা, ইনডেফিনিট প্রোনাউন পার্টিকুলারলি নান, পরে নাউনটাকে দেখবা, নাউনের পর তুমি এই ভার্বটাকে দেখবে। এবং তুমি আর জীবনে যাই পাবে না কেন, এই সেন্টেন্সটা এটা মাথায় রাখবা, এটা অনেকবারই তোমার রাইট ফর্ম অফ ভার্বে এক্সামে আসে। বুঝতে পারছো? তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। হ্যাঁ বহিদাস বলো। স্যার আমি তো একটা রুলে দেখছিলাম যে নান অফ থাকলে সিঙ্গুলার ভার্ব হয়। নান অফ দ্য স্টুডেন্টস, তার মানে তুমি বলতে চাচ্ছ নান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ হবে? হ্যালো, আহ, তুমি যে রুলটা বলেছো তার মোতাবেক নান অফ দ্য স্টুডেন্ট হ্যাজ হবে? বলো। না ভাইয়া রুলে দেখছিলাম যে ভার্বটি সিঙ্গুলার হবে নান অফ তারপরে ওয়ান অফ থাকলে ইচ। আমি তোমাকে, আমার আমার সামনে রুলটা আছে, আমি তোমাকে রুলটা পড়ে শুনে শোনো। নো ওয়ান, নান দ্বারা যদি কেউ না বুঝায় তখন ভার্বটা সিঙ্গুলার, কিন্তু একের অধিক ব্যক্তি বা বস্তু বুঝালে ভার্বটা প্লুরাল হয়। আই হোপ তুমি তোমার অ্যান্সারটা পেয়ে গেছো। বুঝতে পারছো? জি। মানে তুমি যখন আইডিয়ালি নান দিয়ে তুমি তোমার একের অধিক ব্যক্তি বা বস্তু বুঝাবা, এখানে কিন্তু একের অধিক ব্যক্তি বুঝাইতেছে, খেয়াল করছো? তো জি। এই জন্য আমি এখানে তোমার হ্যাভ যুক্ত করছি। ক্লিয়ার? জি। ওকে। এরপর নিচেরটা খেয়াল করো। এখন খেয়াল করো হ্যাঁ, ধরো 50% অফ দ্য স্টুডেন্টস আছে, তার মানে কি? সে হয় 2, নাইলে 4, নাইলে 6, নাইলে 8, এক তো না। স্টুডেন্টস বলতে তো একজন স্টুডেন্ট বোঝায় না, এটা তো জানো সবাই নাকি, তাই না? মানে বাচ্চারা খেয়াল করো, আমাকে বলছে কি 50% অফ দ্য স্টুডেন্টস, তাই না? 2 এর 50% কত? 1, 4 এর 50% কত? 2, 6 এর 50% কত? 3, 8 এর কত? 4, তাই না? তার মানে খেয়াল করছো, এই যে 2, 3, 4 এগুলো তো অবশ্যই সিঙ্গুলার না, এগুলা কি বলো? এগুলো হচ্ছে প্লুরাল। এই জন্য ভাই আমরা এখানে আর ব্যবহার করছি। কি ব্যবহার করছি বলো? এই জন্য এখানে আমরা আর ব্যবহার করছি, ইজ করি নাই। এখন বলতে পারো ভাই এই রুলটা কেন পড়াইতেছেন? কারণ ভাইয়া অনেক সময় দেখবে এটা পড়াই আমি, মানে এটা আমার সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্টই আছে, যে ধরো কেকের 3, মানে 3 কি বলে, কেকের 4 ভাগের 3 ভাগ যখন আমি বুঝাবো 3/4 অফ কেক, তখন কিন্তু এটা সিঙ্গুলার হয়ে যাবে। But এই ক্ষেত্রে আমি সেটা করিনি, খেয়াল করছো? হাফ অফ দ্য স্টুডেন্টস,
স্টুডেন্টস যখন বুঝাবে, মাথা রাখবা স্টুডেন্টস মানে 2 ও 4 ও, এক না। কিন্তু কেক, কেক মানে একটা, এক কেকের অর্ধেক, একের কম, তাই ওটা সিঙ্গুলার। বুঝতে পারছো সবাই? জি স্যার। বাচ্চা আই আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট যে হয়তো কঠিন লাগতে পারে একটু, ঠিক আছে, বাট তোমাদের যদি মনে হয় যে এটা একটু কঠিন লাগতেছে, আই এডমিট, তুমি জাস্ট একবার একটা রুল গুলো পড়ো তোমার বই থেকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। এরপর তুমি আমার যদি ক্লাসটা লেকচার নোট গুলো ফলো করো, তোমার নোট ফলো করো, আমার বিশ্বাস তুমি বুঝে যাবে। আমি কিন্তু খুব যে বেশি রুল পড়াচ্ছি ব্যাপারটা এরকম না, জাস্ট তোমাদের দুটো জিনিস বলছি আমি, মনে রেখো। একটা, যে তুমি তোমার বাক্যের সাবজেক্টে যখন প্রিপোজিশনাল ফ্রেজ দেখবা, যখন প্রিপোজিশন দেখবা, প্রিপোজিশনের আগের নামটা ধরে তুমি ভার্বটাকে অ্যাগ্রি করবে, এটা বলছি। এবং তার সাথে 3টা জিনিস বলছি, যে 3টা এক্সেপশন, এই এক্সেপশন গুলো আমার এক্সামসেই আসে, এই জন্য আমি তোমাদেরকে এক্সাম্পল গুলো পড়াই দিলাম। ঠিক আছে, দ্যাটস ইট, দ্যাট ইজ দ্য হোল সিন অফ মাই টুডেস ক্লাস। ঠিক আছে, হ্যাঁ সাদিয়া তানজিম বলো। একটা রুলে আছে যে একাংশ ব্যতীত সকল অংশের জন্য ভার্ব প্লুরাল হয়। তো এখানে এক্সাম্পল দিছে 1/3 অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট, আবার কিন্তু 2/3 অফ দি বয়েজ আর প্রেজেন্ট। তো স্যার আমরা যদি ধরি স্টুডেন্ট 3 জন, তো ওখানে 1/3 করলে তো 10 জন স্টুডেন্ট হয়, তারপরেও কেন এখানে ইজ হয়েছে? বয়েজ বলতে 60 জন বোঝায়, 60 জন কি করো আনসার, কতজন, কয়জন? তাহলে 20 হয় 1/3। তো এই জন্য তাহলে এখানে কেন বলছে যে একাংশ হইলে ভার্বটা সিঙ্গুলার হয়, আর যদি এই জন্যই একাংশ বেশি হয় আপু, তাহলে plural? এই জন্যই তো আমি রুলটা পড়াই না। আমি তো দেখছো কখনো রুল পড়াইতে? তুমি কনসেপ্টটা বুঝলেই হবে। তুমি খেয়াল করো, তোমার সেন্টেন্সটা আমি জানি না, তুমি এই সেন্টেন্সটা দিয়ে তাকাও। স্টুডেন্টস বলতে আমি একজন বুঝাই কখনো, বলো তুমি বলো, বুঝাই? না, না। এই জন্য ভাইয়া আমি যখন বলছি স্টুডেন্টস, ওটা যত পার্সেন্ট আমি করি না কেন, 50%, 1/3, 2/3, ওটা সবসময় প্লুরাল ভার্ব ক্যারি করবে। ক্লিয়ার? কিন্তু ধরো আমি বললাম কেক, একটা কেকের আমি যদি অর্ধেক করি কত হয়? হাফ অফ দ্য কেক। হাফ একটা সিঙ্গুলার নাউন, একের কম। বুঝতে পারছো? আর প্লুরাল কি? একের বেশি যা যা আছে, প্রশ্ন তো প্লুরাল মানে একের বেশি। বুঝতে পেরেছো আপু? হ্যালো, তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, আর কোশ্চেন থাকলে করো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এবার তোমাদেরকে আরেকটা স্ট্রাকচার রুল পড়ায় দিই, সেটা হচ্ছে তোমার এইটা একটু পারলে লিখে রাখো। তুমি যখন আনন্দ দেখবা, প্লুরাল ভার্ব, বুঝতে স্যার পারছো? আপনার কথা শোনা যাচ্ছে না। ভাইয়া এখন শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার। আ নাম্বার অফ এর সাথে তুমি প্লুরাল নাউন দেখলে সেটার সাথে প্লুরাল ভার্ব যুক্ত করো, যেটা আমি এখানে করছি। কিন্তু দা নাম্বার অফ এর সাথে যখন তুমি প্লুরাল নাউন দেখবা, তখন তুমি সিঙ্গুলার ভার্ব ইউজ করবে। তো দ্যাট ইজ দ্য হোল রুল ইটসেলফ, এটাই হচ্ছে আমার স্ট্রাকচার। ঠিক আছে, বুঝতে পারছো? স্যার তো আরেকবার একটু। মানে এটা আসলে বুঝানোর কিছু নাই, আমি তোমাকে বুঝাইনি, আমি ডিরেক্ট রুলটা তুলে দিচ্ছি। এটা আসলে বুঝানোর কিছু নেই, এটা আমি তোমার বুঝায় তোমার মনে রাখতে পারবো না। বাট এটা মনে রাখবা, নাম্বারের সাথে প্লুরাল থাকলে প্লুরাল, দা নাম্বারের সাথে প্লুরাল থাকলে সিঙ্গুলার। এখন বলতে পারো, অনেকে জিজ্ঞেস করতে পারছে স্যার দা নাম্বারের সাথে সিঙ্গুলার হলে কি করবে? সাধারণত আসে না। বুঝতে পারছো? তো জাস্ট এই স্ট্রাকচারটা মনে রাখবে, যে কোনটার সাথে আমি কি বসাবো। এখানে একটা রুল দেখো, ইফ আ সেন্টেন্স বিগিনস উইথ জিরান, ঠিক আছে, ইফ আ সেন্টেন্স বিগিনস উইথ জিরান, ঠিক আছে। আচ্ছা, ক্লাসে ভূমি এসেছো? হ্যালো, বৌনি দাস আছো? জি।
স্যার জিরান কি? ভার্বের সাথে যদি আইএনজি থাকে, ওই ভার্ব প্লাস আইএনজিটা যদি হ্যাঁ ওই যদিটা আমি শুনতে কিসের চাচ্ছি, মধ্যে মানে ভার্বের সাথে আইনজি ধরুন আই এম প্লেইং, তাহলে ভার্ব কি এটা প্লাস জিরান? আইএনজি, না না না, তো এই যে ভার্ব প্লাস আইন, তাহলে কেন না এটা? ওইটা যদি কিসের মতো ওই যেন কই অ্যাড করে, নাউন হিসেবে কাজ করে। নাউনের মতো, নাউনের মতো, হ্যাঁ। নাউনের মতো, ওয়েল ডান। তার মানে এখানে নাউনের মতো অ্যাক্ট করে নাই, এই জন্য এটা জিরান না, তাই তো? ওকে বুঝলাম। আচ্ছা কে জানি রেজন করছে, এই তো তাকে তুই সাবিহা আঞ্জুম বলো। হ্যাঁ সাবিহা আঞ্জুম কিছু বলবা আপু? না স্যার, Hello? আনসারটা বলার জন্যই রেজ হ্যান্ড করছিলাম। হ্যাঁ আনসারটা বলো, তুমিও বলো শুনি তোমারটা। হ্যাঁ বুঝলাম না, কথা বলে আবার চুপ হয়ে গেছো কেন? বলো তোমার আনসারটা বলো। হ্যালো, হ্যাঁ সুহা বলো। স্যার হ্যাঁ সুহা বলো। স্যার যদি ভার্বের সাথে আইন যুক্ত হয়ে নাউনের মতো কাজ করে তাহলে সে জেরান্ড। এখানে প্লেইং ভার্বের সাথে আইন যুক্ত হয়ে তো নাউনের মতো কাজ করছে, তাহলে এটা তো জেরান্ডই হবে। আপু হ্যাঁ, দেখো, না না না, 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 এটা না, দাঁড়া দাঁড়া দাঁড়া, আই এম এটা প্লেইং verb হবে। ভার্ব হবে, হ্যাঁ ওয়েল ডান। হ্যাঁ ফাউজিয়ানা কিছু বলবা? ফাউজিয়া এমা। স্যার অ্যান্সার বলার জন্য হ্যাঁ বলো অ্যান্সারটা বলো, আমি শোনার জন্য অপেক্ষা করতেছি, বলো। স্যার ভার্বের সাথে যদি আইএনজি থাকে এবং তার নাউনের মতো অ্যাক্ট করে তাহলে সেটা জিরান। বুঝলাম, একটা এক্সাম্পল দাও তো, একটা এক্সাম্পল দাও। হ্যালো, একটা উদাহরণ দাও। রিডিউম ইজ ইম্পর্টেন্ট। এখানে রিডিং কি জিরান? জি স্যার। আচ্ছা ঠিক আছে বুঝলাম। না আপু জিরান না, রিডিং রুম পার্টিসিপেল রিডিং পড়াইছিলাম এটা, বুঝছো? আচ্ছা, সেটা রিডিং আমি বুক অন্য ইজ আরেকদিন ইম্পর্টেন্ট ফর আস। হ্যাঁ রিডিং বুক ইজ ইম্পর্টেন্ট সেটা জিরান। এই যে দেখো লিখছি যে ভার্ব ভার্ব থাকলে এটা সিঙ্গুলার হবে, মানে তুমি যখনই বাক্যের শুরুতে জিরান দেখবা তখন এটা সিঙ্গুলার দেবো। যেমন দেখো এখানে রাইটিং একটা জিরান, এখানে ভার্বটাও সিঙ্গুলার হয়েছে, বুঝতে পারছো? তো এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে? এখানে একটা জিনিস বলা আছে বুঝছো, আমি ওটা যাবো না, আমি ডিরেক্ট মানে দুঃখিত এক্সাম্পলে যায় তারপর আমি তোমাকে বুঝাইতেছি, ঠিক আছে? আচ্ছা আমি খেয়াল করো, এখানে একটা অ্যান্ড আছে, খেয়াল করছো? আগে দাঁড়াও, অ্যান্ড না, আগে তোমাদের সাবজেক্ট কি নাই, তোমরা আবার সাবজেক্ট চিন্তা অনেকে প্যারা খাও। আমার এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার, আমার বাক্যের সাবজেক্ট কি? ব্রেড অ্যান্ড বাটার, ঠিক আছে? আচ্ছা ব্লাইন্ডটা বেশি দূর চলে গেছে আসলে, দাঁড়াও আমার বাক্যের সাবজেক্ট হচ্ছে কি ব্রেড অ্যান্ড বাটার, তাই তো? এই যে এই পার্ট, তাই না? এখন খেয়াল করো, এই সাবজেক্টে অ্যান্ড আছে, এখন বলবো ভাই অ্যান্ড আছে, এখন আমি কি করবো, তাই না? কিন্তু আমি তো শিখছি যে ভাইয়া একটা সাবজেক্টে দুটো মানে অ্যান্ড মানে কি দুটো নাম আছে, যে ফারাবি এন্ড ওয়াসি, ধর আমার ছোট ভাই ফারাবি এন্ড ওয়াসি আমার গুড ফ্রেন্ড, কথা কথা, কারণ দুজন মানুষ আছে সাবজেক্ট থাকলে প্লুরাল হবে, এই জন্য। এখানে কেন হয়নি, এখানে ইজ কেন হয়েছে? কারণ সিমিলার ক্যারেক্টারিস্টিক্স। তখন বলতে পারবে ভাইয়া সিমিলার ক্যারেক্টারিস্টিক্স কি জিনিস? ধরো অনেক সময় আমরা বলি না যে এই তোমরা হচ্ছে একটু ওই যে কি ওই যে দুধ কলা দিয়ে ভাত খেয়ে যাও, এরকম বলে না, যে দুধ কলা, এই কিন্তু দুটো জিনিস না, একই আচরণের একটা বস্তুকে বুঝাচ্ছে। দুধ কলা, এরপর আরো অনেক হাবি জাবি যা যা, ব্রেড অ্যান্ড বাটার, পাউরুটি, মাখন। তো এরকম তুমি যখন সেন্টেন্স পাবা যেটা সিমিলার ক্যারেক্টারিস্টিক্স বুঝাচ্ছে,
মাথায় রাখবো বাচ্চারা, এটা একটু খুবই ইম্পর্টেন্ট। ক্যারেক্টারিস্টিক্স বলতে আমি এটা বুঝাই না যে ছেলে আর মেয়ে বা সামথিং বা, ঠিক আছে? সাধারণত খাবারের ক্ষেত্রে আমরা এটা বলে রাখি ব্রেড অ্যান্ড বাটার, কিংবা ধরো পিৎজা বার্গার অনেক সময় এরকম বলে, তো এরকম আর কি, ঠিক আছে? তোমার এত কিছু মনে রাখা লাগবে না, জাস্ট তুমি এই সেন্টেন্সটা একটু মনে রাখবে, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড। কেন? কারণ ব্রেড অ্যান্ড বাটার আমি হচ্ছে তোমার সিমিলার ক্যারেক্টারিস্টিক্স, একই জিনিস আমি আসলে বুঝাচ্ছি, বুঝতে পারছো? ধরো আরেক একটা এক্সাম্পল দিই, তাহলে মনে রাখবা। ধরো স্লো অ্যান্ড স্টেডি, লিখে রাখো কষ্ট করে বাচ্চারা, তাহলে এটা মনে রাখবে। এই রুলের আন্ডারে আমি তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লিখে দিচ্ছি। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আমার ঢাকায় এখানে প্রচুর বৃষ্টি, জানি না কতক্ষণ নেট ধরে রাখতে পারবো, বাট ডেটা যেহেতু কিনে নিয়েছি প্যারা হবে না। দেখো স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, আরেকটা দেখো যে দা হর্স অ্যান্ড ক্যারেজ, দা হর্স অ্যান্ড ক্যারেজ। তোমরা, আমি যে একটা ফর্ম দিয়েছিলাম, তোমরা অনেকেই লিখছো যে ভাই আমি জীবনে ডাক্তার হতে চাই, আমি হচ্ছে জীবনে অনেক কিছু করতে চাই। তো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা তুমি যেখানেই পড়তে চাও না কেন, তোমার কিন্তু একটা পরীক্ষা দেওয়া লাগে, সেই পরীক্ষার নাম হচ্ছে ভর্তি পরীক্ষা, নাম মনে হয় শুনছো সবাই। তো এই ভর্তি পরীক্ষাগুলোতে তোমার এই টপিক গুলো বেশি আসে। কারণ বলতে পারো যে ভাই আমি এটা কেন এখন পড়াচ্ছি, কারণ তোমার যদি এখন এই জিনিসগুলো না পড়াই, তুমি ওই ভর্তি পরীক্ষার সময় গিয়ে এগুলো পড়ে তোমায় করে পারবা না। তো এখন থেকে এই মানে এই টপিকটা আমি বলবো না যে এরাই আসে, বাট এটা অনেক ইম্পর্টেন্ট। তো এই টপিক গুলো আস্তে আস্তে প্র্যাকটিস করা শুরু করে দাও, ঠিক আছে? সাবজেক্ট অ্যাগ্রিমেন্ট পড়বা, প্রিপোজিশন কি সেটা জানবা, এবং তোমাদের ম্যাক্সিমামের দেখছি এটা নিয়েই প্রবলেম, বেটার আগে থেকে একটু প্র্যাকটিস করে নিও। তো এই নাও, এই তিনটা সেন্টেন্স মনে রাখবা এই গ্রুপের আন্ডারে, ঠিক আছে? এটা একটা এক্সেপশন আছে, তোর ওখানে একটু যে নিচে লাস্ট স্লাইডেই ছিল, যাই হোক আমি আবার লিখছি। এই হচ্ছে এক্সেপশন। দেখো এমন বলতে পারো ভাই এটা কি হলো, এখানে আবার আলাদা কেন, এখানে আবার কেন হয়েছে, আগেরটা ইস ছিল। এখানে আমি ব্রেড অ্যান্ড বাটারকে দুটো আলাদা জিনিসের নামের কথাটা এখানে বলতেছি, যেটা আগের কথা কি বলছি, দুধ কলা আমার অনেক ফেভারিট, মানে দুধ মাখন যাই হোক, ঠিক আছে? তো এটা মনে রাখবা, ঠিক আছে? যে তোমার সবসময় যে আমার এভাবে রুলস মনে রাখলেই হবে নট নেসেসারি, বাট এক্সেপশনসও আসতে পারে, তুমি বাক্যটা মনে রাখলে হবে, কারণ এই বাক্যটা অনেক সময় অনেক কনফিউজ করার জন্য বাচ্চাদেরকে দিয়ে দেয়, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো কেন এটা। আরেকটা তোমরা পড়বা যে মানে এই রুলটা অনেক সময় আমার মনে হয় পড়ছো যে the committee are divided, the committee are divided as per their result। তখন কিন্তু কমিটিজ হয় না, কমিটি আর হয়, কারণ তারা মতামত পেয়েছে। কমিটি ডিসিশন একটা, কমিটি চলে একটাই, বাট তারা কিন্তু এবার রেজাল্ট আলাদা হয়ে গেছে, এই জন্য কমিটিতে সে তখন আর ব্যবহার হয়েছে, ঠিক আছে? আরেকটা রুল পড়াই তোমাদের, সেটা হচ্ছে, আমি একটু পানি আনবো না, পানি, শোনো। তো এটা একটা রুল, আবারও রুলে যাচ্ছি না, এক্সাম্পল চাই, চলো। যারা ক্রিকেট খেলা দেখো তাদেরকে একটু বুঝাইতে এটা প্রবাবলি একটু বেশি সুবিধা হবে, তারপর আমি চেষ্টা করতেছি, ঠিক আছে? ধরো তোমার আমাদের বাংলাদেশের ওপেনার হচ্ছে তোমার লিটন আর শান্ত, ঠিক আছে? তো খেয়াল করো, তো এখন দেখো বাংলাদেশ যখন ব্যাটিং শুরু করে, ওপেনার থাকে দুইজন, তাই না? দুইজনের যে কোনো একজন তো ওপেন করবে, এটা তো বুঝতেছো, মানে যেই করুক, হয় লিটন না হয় শান্ত, কেউ একজন অবশ্যই ব্যাটিংটা শুরু করবে। এরকম যখনই মানে দুটার মধ্যে যে কোনো একটা হবেই হবে, তখন তুমি ব্যবহার করো আইদার অর, বুঝতে পারছো? যে হয় এ নাইলে এ, এদের মধ্যেই যে কোনো একটা। ধরো তখন আমি বলবো যে নাইদার তাসকিন নট শরীফুল, এর মানে কি জানো, যে তাসকিনও নাই শরীফুলও নাই, দুজনই ইনজুর, এদের দুজনের কেউই না। তখন আমি ব্যবহার করব নাইদার নট, তখন আমি ব্যবহার করবো কি, নাইদার নট, এই জিনিসটা মনে রাখবা, নাইদার নট। তোমরা কি ব্যাপারটা ক্লিয়ার?
এতক্ষণ যে আমি লেকচার দিলাম, কারো কি কোনো প্রবলেম আছে? এনিওয়ান বুঝতে সমস্যা হইতেছে? হ্যালো, এখানে আমি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পড়াইতেছি, মাথায় রেখে জীবনে আজীবন এটা নিয়ে প্যারা খাবা। তো এখন একটু ভালো করে মনে বুঝে নাও, কোয়েশ্চেন থাকলে করো, কিন্তু এই কোয়েশ্চেন করো না যে স্যার আমি এতক্ষণ মনোযোগ দেই নাই, আমরা এখন বুঝান, সামথিং লাইক দিস। আচ্ছা শিখিনাথ বলো। স্যার নাইদার নর কখন নাইদার নর কখন হয়? ধরো আমার পছন্দ বার্গার, বুঝছো, তুমি আমার নিয়ে গেছো বিরিয়ানির দোকানে, আমার বিরিয়ানি বা কাচ্চি কোনটা পছন্দ হবে? বলো। না স্যার হবে না না? তো আমার সামনে যদি দুটো আনো, আমি কি বলবো? নাইদার বিরিয়ানি নর কাচ্চি, বিরিয়ানিও না কাচ্চিও না, মানে এটা বুঝাইতে তখন নাইদার নর ব্যবহার করে। বুঝতে পারছো? যখন আমার অপশন দুটোর মধ্যে কোনোটাই নেই, দুটো বলতে দুটো না, অনেক সময় অনেক সময় বেশিও থাকে, বাট হোয়াটএভার, যাই হোক। বুঝতে পারছো? ওকে, যদি বুঝে থাকো। এখন শোনো, এটা একটা নিয়ম আছে, শোনো, এই যে যখন এরকম সব নাইদার নর রাইদার কথা না, মাথায় রাখবা এই যাওয়া সেই কনজাংশনের খেলা আসছে আবার। এই কনজাংশনের পরে যেটা থাকবে ওটার সাথে ভার্ব একই করাবো। এখানে শরীফুল ছিল এই জন্য ইজ, এখানে শান্ত ছিল এই জন্য ইজ। বুঝতে পারছো? একজন বলছো বৃষ্টির কারণে কিছু শুনতে পাচ্ছি না, তুমি কি আমার বৃষ্টি বুঝাচ্ছ নাকি নিজের এলাকার বৃষ্টি বুঝাচ্ছ? হ্যালো, কারণ আমার জানালা প্রবাবলি বন্ধ। হ্যালো, এই যে নুসরাত জাহান লামিয়া, তোমার এলাকার বৃষ্টির কথা বলতেছো না তুমি আমার এলাকার সাউন্ডের কথা বলতেছো, কোনটা? হ্যালো, যাই হোক, তো এরা বুঝাইলাম, ঠিক আছে। এখন কয়েকটা কোয়েশ্চেন করি, যদিও আরো রুল টুল কিছু আছে, তার সমস্যা নেই, পরে পরে দিব, তারা নাই। তোমরা এখন হ্যান্ড রেস করে এটা আমার অ্যান্সার দাও। কি হবে? হ্যান্ড রেস তাড়াতাড়ি ফাস্ট। তিনে তোমাদের কোয়েশ্চেন, আগে হ্যান্ড রেস করছো সাদিয়া তানজিম, হ্যাঁ বলো। এই কি অ্যান্সার কি? আই আচ্ছা উত্তরটা নিচ্ছি, একটু আরেকজনের কাছে শুনে। সিদ্ধাতুল মুনতাহা রাফিয়া বলো। আই কেন আই, কেন সিদ্ধাতুল? এমনি স্যার মনে হলো যে neither জানিয়া or I have been, এটাই হবে। না মানে এমনি মনে হলো অবশ্যই ভালো জিনিস, বাট এটা সবসময় যে কাজে লাগবে নট, এটা কখন কাজে লাগবে জানো? যখন তুমি আমার মতো অ্যাডমিশনে পরীক্ষা দিতে যাবে, তখন তোমার এমনি মনে পড়বে না, তখন তোমার এমনি অনেক কিছু মনে পড়বে। তুমি এখন আমাদের কারণ বলো, তোমার কারণ শুনতে চাই। অবশ্যই তো কারণ আছে, আই কেন বলতেছো তুমি? তুমি তো হিরো বলতে পারো, তাই না? হ্যালো, এটা একটা স্পেসিফিক কারণ আছে, কারণটা বলতে পারলে খুশি হবে, বলো। মানে কেন মি হয়নি, কেন হি হয়নি? হ্যালো আপু, আমি তোমার কাছ থেকে অ্যান্সারটা নিয়েই আমি ক্লাস শেষ করবো, বলো। সিদ্ধাতুল মুনতাহা স্যার রাফিয়া, হ্যালো আছো? ওই জন্য হ্যাঁ হ্যাঁ, আমার মি অবজেক্ট neither মি হবে না। স্যার কিছু শোনা যাচ্ছে তার এখনো শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না। স্যার শোনা রিয়া যাচ্ছে না তা শোনা যাচ্ছে না এখনো। স্যার সাউন্ড শোনা যায় না। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। না স্যার শোনা যায় না।
না স্যার শোনা যায় না। বাচ্চারা এখন শুনতে পাচ্ছ? জি স্যার, এখন শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, সবাই রেজ হ্যান্ড অপশন অফ করে থাকলে আমি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি তোমাদের। নেক্সট কোয়েশ্চেনটা তোমাদের স্ক্রিনে এই যে, এইটা কি হবে বাচ্চারা? আমি রেজ হ্যান্ড অপশনটা চেক করছি, তোমরা সবাই অ্যান্সার দাও। আর ধুর, যাই হোক, স্পর্শ ভাইয়া একটু আমরা স্ক্রিনের দিকে হাত না দিই, যদিও এটা আমার ঠিক করে ফেলি। হ্যাঁ, চলে গেছে। হ্যাঁ বাচ্চারা রেজ হ্যান্ড। আবার সাদিয়া তানজিম? না, আমি অন্য কাউকে দিতে চাচ্ছি সুযোগটা। চ্যাট বক্সে লিখো না ভাইয়া, মুখেই বলো। হ্যাঁ, সুহা বলো। স্যার এখানে হবে ইজ হবে। ইজ হবে কেন? স্যার কারণ এখানে হচ্ছে প্রিপজিশন আছে, প্রিপজিশনের প্রিপোজিশন আগে কোনটা? দাঁড়া দাঁড়া, প্রিপোজিশন কোনটা? উইথ। উইথ প্রিপোজিশন, আচ্ছা এরপর বলো। স্যার তো ওইটার আগে নাউন দা ম্যান, তো হ্যাঁ, ওই অনুসারে হচ্ছে is হবে। ইজ হবে, সাবাস, হইছে, পারছো। ঠিক আছে বাচ্চারা, নেক্সট কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনে। আবারও রেজ হ্যান্ড অপশন অফ করে দিচ্ছি, যে পারবা উত্তরটা দাও। সবার আগে রেজ হ্যান্ড যে করবা তাকে দিব। কি হবে এটা? না আমি জানি এটা রুল পড়াই নেই, বাট দেখো আমি বলছি অনেকবার, তোমরা নিজেরাই বলছো অনেক। হ্যাঁ, সুন্নাহ বলো। had finished. হ্যাড ফিনিশড, উত্তরটা নিচ্ছি। সাদিয়া তানজিন বলো। স্যার আমার হ্যাট। হ্যাড, আচ্ছা। রোকেয়া বলো। হ্যাঁ রোকেয়া বলো। হ্যালো রোকেয়া, শুনতে পাচ্ছি না, বলো। স্যার আমি অ্যান্সার চেঞ্জ করবো, ওয়ার। আচ্ছা, চেঞ্জও করবা, বলো কেন করবা, হ্যাঁ বলো কোনটা হবে অ্যান্সার। কারণ হ্যাড হইলে তো হ্যাড মানে মিলে না। থ্রি ফোর দ্য ওয়ার হ্যাড বিন ফিনিশার এরকম কিছু একটা, শুধু হ্যাড তো মিলে না। বিকজ এটা তো থ্রি ফোর দ্য ওয়ার করা তো নিজেরা করে নাই, ওদেরকে অন্য কেউ করছে, ওই জন্য এখানে অর্থাৎ প্যাসিভ ভয়েস এর জন্য ওয়ার, এখানে একটা অক্সিলারি ভার্ব লাগবে। তাহলে কি হবে অ্যান্সার বলো। ওয়ার। তোমার লজিক শুনলাম, এখন তোমার অ্যান্সারটা বলো। ওয়্যার। ওয়ার। আচ্ছা, উত্তরটা নিচ্ছি, ঠিক আছে। আরো অনেকে রেজেন করছে, সবাইকে সুযোগটা দিব, দাঁড়াও ওয়েট। হ্যাঁ নিহা বলো। স্যার ইজ হবে। কি হবে অ্যান্সার? ইজ। আবার বলো, বুঝি নাই। স্যার ইজ হবে, ইজ। ইজ তো অপশনে নাই, ইজ কই পাইলা? না স্যার, যেহেতু ওয়ার্ক এটা আনকাউন্টেবল নাউন, আমি ওই জন্য বলতেছিলাম। না 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 না, নিচ্ছি না, উত্তরটা নিচ্ছি না। সঞ্চারী বলো। হ্যাজ বিন হওয়ার কথা, মানে আমার কেন জানি মনে হচ্ছে হ্যাজ বিন হবে। একজন হ্যাজ বিন বলছো, একজন ওয়্যার বলছো, একজন হ্যাড বলছো। আচ্ছা, খেয়াল করো, ধরো কাজ, এখন ধরো কথার কথা, কাজ হচ্ছে এই বাগানটা পরিষ্কার করা, একটা বাগান পরিষ্কার করা। এই কাজের 3 ভাগের 1 ভাগ, তার মানে বুঝতেই পারতেছো যে এইটুকু, কোনটুকু, এইটুকু, কাজটা কি একের কম না একের বেশি? স্যার একের বলো। কম। একের কম, একের কম হইলে কি হয় বলো? মানে একের কম হইলে কি হ্যাভ হয় না হ্যাজ হয়? বলো। হ্যাভ হয়। কি হয়? হ্যাভ হয়। Has
হ্যাজ হয়, একের কম হলে হ্যাজ হয়, তার মানে হ্যাজ সিঙ্গুলার, একের বেশি হইলে হ্যাভ হয়, হ্যাভ প্লুরাল। এখন বুঝতেই পারতেছো তাইলে এটা বাদ, এটাও বাদ, ঠিক আছে? এই দুটো অপশন নিয়ে তোমাদের মধ্যে একটু কনফিউশন বুঝতে পারতেছি, যে অনেক কনফিউশন, তোমাদের মেলা কনফিউশন, বুঝতে পারছো? আচ্ছা, এইটার বেস্ট অ্যান্সারটা আমি তোমাকে বলি, যদিও হ্যাড ফিনিশ টু সাম এক্সটেন্ট, ওই যে পাস্ট পারফেক্ট টেন্সের যদি আমি চিন্তা করি সেক্ষেত্রে হয়, বাট আমি এটা নিব না, এটাও বাদ। অ্যান্সার হচ্ছে হ্যাজ বিন। বুঝতে পারছো? মনে থাকবে? ওকে, আর কি কিছু আছে? না, এই হচ্ছে আজকের ক্লাসটা, আমি থ্যাংক ইউ জানাই দিতেছি অলরেডি। সো তোমাদের, আমি কি রেকর্ডিং অন করছিলাম ভুলে গেছি। রেকর্ডিং, হ্যাঁ রেকর্ডিং চলতেছে, তাই না? হ্যাঁ। তো বাচ্চারা, ফার্স্ট অফ অল একটা জিনিস বলে রাখি, অলরেডি 9:36 বাজে। যদি বলো যে সব রুল পড়াইছি কিনা, না ভাইয়া আমি কি সব রুল পড়াইছি না? প্রবলেম তোমাদের যে আমি একটা বেশ কয়েকটা রুল আমি এখনো ধরি নেই, বাট যতটুকু আমি পড়াইছি আমার বিশ্বাস আই হ্যাভ কমপ্লিটেড 60%, ঠিক আছে? বাকি 40% আমি তোমাদের অন্য একটা ক্লাসে আমি অবশ্যই কভার করে দিব, ঠিক আছে? সো নেক্সট ক্লাসটা আমার বুঝতেই পারছো সাবজেক্ট গ্রুপ এগ্রিমেন্টের উপরই হবে, হয়তো নেক্সট বুধবার। সো ওটা তোমরা একটু ভালো মতো কইরো, করার পর আমি একটা প্রবলেম সলভিং নিব ক্লাস, তারপর আমি একটা এক্সাম নিব। সো এক্সামটা একটু দেরিতে নিচ্ছি, বুঝতেই পারছো। সো এর মাঝে তোমাদের পড়াশোনাটা একটু কাজে লাগাও। আমি জানি তোমাদের এক্সামস চলছে, সেই জন্য আমি একটু সাবজেক্ট, বুঝতেই পারছো সাবজেক্ট ভার্ব কিসের অংশ, সাবজেক্ট ভার্ব রাইট ফর্ম অফ ভার্বের অংশ। তো এই জন্য আমি এই টপিকটা আর একটু গুরুত্ব সহকারে তোমাদেরকে আজকে পড়াই দিই, ঠিক আছে? দেন আগেন যেটা আমি বললাম, রুলস আরো অনেক আছে, ঠিক আছে, বেশ কয়েকটা আছে যেটা আমি এখনো পড়াইনি। সো সেগুলো নিয়ে আমি অবশ্যই কাজ করব, তবে আজকে আমি তোমাদের যেটা বেসিক দিতে চাচ্ছিলাম সেই বেসিকটা নিয়ে আজকে তোমাদের আমি শেষ করতে চাচ্ছি, ঠিক আছে? বাচ্চারা, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? স্যার একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার যে আমি একটা এক্সামও দিতে পারি না, এক্সাম গুলো কিভাবে দিবে এটা বুঝতেছি না। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি একটা গুগল ড্রাইভ শেয়ার করেছি, সেই ড্রাইভে আমার প্রত্যেকটা এক্সামের প্রশ্ন তুমি পেয়ে যাবে, দু একটা হয়তো নাও থাকতে পারে, ওখানে তুমি এক্সামস গুলো দিয়ে দিতে পারো, বুঝছো? আমাদের ক্লাস কি এক্সামের মাঝেও চলবে কিনা এই ব্যাপারে আমি তোমাদেরকে বিস্তারিত জানাবো, এটা নিয়ে আমি তোমাকে পরবর্তীতে জানাবো, ঠিক আছে? বাট তোমরা যারা, আমি আরেকটা জিনিস বলি, তোমরা অনেকেই আছো আমি যেটা বুঝতে পারছি, অ্যাজিউমিং যে তোমরা আমার হয়তো 16টা ক্লাস করো নাই। দয়া করে, আমি রেকর্ডিং গুলো দিয়ে দিয়েছি, গ্রুপে বারবার দেওয়া হয়, রেকর্ডিং গুলো দেখে ক্লাসগুলো করে নি, কারণ বাচ্চারা আমার পক্ষে সম্ভব না তোমার, আবার তুমি যদি এখন আমাকে জিজ্ঞেস করো স্যার রিলেটিভ প্রোনাউন কি, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে স্যার অবজেক্ট কি, ভাই আমি এটা এখন লায়াবিলিটি নিতে পারবো না, কারণ আমি এই জিনিস না বুঝায় তাহলে তোমাকে আগাতে পারবো না। একটু 16টা ক্লাস করে তারপর আমার কাছে 17 নম্বর ক্লাসটা করতে আসবে, 17টা ক্লাস করে এসে তারপর 18 নম্বর ক্লাসটা করতে আসবে, এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। হ্যাঁ সুহা বলো। স্যার আইদার অর বা নাইদার নট থাকলে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয় না? আমি এটা বলি নাই, আমি বলছি তোমার অর নরের পরে যেই নাউনটা থাকবে সেই নাউনের উপর বেসিস করে ভার্বটা অ্যাগ্রি করবে, বুঝতে পারছো তুমি? আর স্যার আপনি কি ক্লাস মানে গ্রুপে ওই গুগল ড্রাইভটা শেয়ার করবেন? শিওর শিওর, আমি ড্রাইভে আজকে বা কালকে আমি তোমাকে ড্রাইভটা শেয়ার করবো, সমস্যা নেই। হ্যাঁ তাসফিয়া বিনতে আজাদ বলো। ভাইয়া আপনি একটা সেন্টেন্স বলছিলেন, সেটা হচ্ছে লিভিং এক্সপেন্সেস ইজ দিস কান্ট্রি as well as in many others. তো ভি ব্র্যাকেটের মধ্যে হচ্ছে at as all time high. তো এখানে আপনি বলছিলেন যে প্রিপোজিশন অফ ফ্রেজের আগের সাবজেক্টটাকে আমরা এগ্রি করব। তো এখানে প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে দুইটা, প্রথমটাতে হচ্ছে ইন দিস কান্ট্রি, জি তারপরটা জি হচ্ছে জি, ইন মেনি আদার্স। তো এখানে কোন সেন্টেন্সটা প্রথমটা আগে ধরো, প্রথমটা আগে ধরো, আচ্ছা বুঝতে পারছো? জি দুটা প্রিপোজিশন ফ্রেজ পাশাপাশি না, মানে পাশাপাশি না হোক, তো তুই প্রথমটা ধরবো।
প্রথমটার আগেরটা ধরবে, যত আগের নাউনটা তুমি ধরতে পারো তত আগে। বুঝতে পারছো? হুম, আচ্ছা। সো ঠিক আছে বাচ্চারা, আমি আজকের মতো এখানে রাখছি। তোমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই 16টা রেকর্ডিং দেখে ফেলবা, এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। এবং যদি আজকে ক্লাসের পর তোমাদের যদি প্রবলেমস থেকে থাকে, হতে পারে প্রবলেমস থাকবেই, স্বাভাবিক, একটা ক্লাসে তো অবশ্যই তুমি বুঝে যাবে না সবকিছু, তাই না? আমরা একটা প্রবলেম সলভিং ক্লাস রাখবো, ওখানে তোমার প্রবলেমস গুলো অ্যাড্রেস করে দিবে, আমি তোমাকে ওটা ক্লাসে বুঝিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ বাচ্চারা, তাহলে দেখা হবে পরবর্তী বুধবার তোমাদের সাথে সেম টাইমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।